যায় যে ভাইকে সম্পৃক্ত করে। মুর্তজা ভাই, আমি একটু আগে থেকে একটু প্রশ্ন করি, মানে বাংলাদেশ যখন একটা সত্যিকারের ক্রান্তিকালে পৌঁছেছিল, আপনি খুব সুন্দর করে বলেছিলেন যে একটি খারাপ নির্বাচন হতে গিয়েছিল, সেটি আসলে বন্ধ করা হয়েছিল। তখন কিন্তু ডক্টর ইউনূসের কাছেই সর্বপ্রথম যাওয়া হয়েছিল যে আপনি এসে এই সময়কালটার প্রধান হন এবং বাংলাদেশের এই নির্বাচন এবং অন্যান্য জিনিসগুলি ঠিক করেন। ডক্টর ইউনূস কিন্তু ওই প্রস্তাব ফিরিয়ে দেন। আমরা এটি বারবার শুনেছি যে তিনি সেই সময় সেই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হতে চান নাই। তিনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হতে চান নাই এই কারণে যে তিনি আসলে একটা লম্বা সময় রাষ্ট্রের প্রধান হতে চেয়েছেন, এবং এইটা একটা ষড়যন্ত্রের প্রধান হিসাবে ইঙ্গিত করে কিনা বা কেউ এইভাবে এটা ইন্টারপ্রিট করতে পারে কিনা। মানে আমি তো রাষ্ট্র ঠিক করতে চাইলে আমি রাষ্ট্র ঠিক করতে পারতাম, আমি তো হইতেই পারতাম ওইটা। ডক্টর ইউনূসকে আমরা সেই সময় রিপোর্টার হিসেবে দেখেছি যে ডক্টর ইউনূসকে বারবার বলা হয়েছে সেখানে গিয়ে অবস্থান করছিলেন 111 এর যারা শীর্ষ ব্যক্তি, তারা বারবার অনেকবার অনুরোধ করেছেন, তার গ্রামীণ ব্যাংকের সেই অফিসে গিয়ে বসেছিলেন, কিন্তু তিনি আসলে তাদেরকে ফিরিয়ে দেন এবং বলেন যে তিনি এটার মধ্যে আগ্রহী নন রাষ্ট্রের ক্ষমতায় যেতে। মানে সেটা একটা ইঙ্গিত করে কিনা? হ্যাঁ, আপনি যে কথাগুলো বললেন এটা ওই সময়ের ঘটে যাওয়া ঘটনার একটি ঘটনা। ওই সময়ে তো আরো বহু ঘটনা ঘটে গেছে, আমরা কিছু জানি, কিছু হয়তো এখনো জানি না। হ্যাঁ, আপনি সাংবাদিক হিসেবে কিছু জানেন। তো আপনার যে কথা, সেই কথাটারও যে আমি উড়িয়ে দিচ্ছি না, সেটা একটা দিক। তিনি তো হাবিলদারের লাঠিয়াল হতে চান নাই, তার যে বক্তব্য অনুযায়ী তিনি হাবিলদারের লাঠিয়াল হতে চান নাই। মানে তিনি 3 মাস বা 6 মাসের জন্য নির্বাচন প্রক্রিয়া ঠিক করে দেশকে একটা সঠিক অবস্থানে রাখবেন, রাজনীতিবিদরা তাদের এক পরবর্তীতে সুন্দর করে পরিচালনা করবেন, এইরকম সময়ের মধ্যে সম্ভব ছিল না। সেই কারণে তিনি হতে চান নাই। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য দিয়ে আমরা সেটাই জানি। আমার প্রশ্ন সেই জায়গাতে না, আমার প্রশ্নটি হচ্ছে যে তিনি সেটা হতে চান নাই, তিনি পরবর্তীতে একটা রাজনৈতিক দল গঠন করছেন। আমার এই গঠন প্রক্রিয়া নিয়ে, গঠন প্রক্রিয়াটি যদি এত বেশি গোছালো হতো, অর্থাৎ সেই সময়ের 111 এর প্রেক্ষাপট যারা তৈরি করেছিল, বিদেশি সংস্থাগুলোর যে সক্রিয় অংশগ্রহণ ছিল, তারা মিলে যদি ডক্টর ইউনূসকে দিয়ে রাজনৈতিক দল গঠন করা হতো এবং তারা যদি বলতো যে আপনাকে ক্ষমতায় বসিয়ে দেই, তাহলে রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়াটা এরকম ব্যক্তি পর্যায়ে হতো না, SMS পর্যায়ে হতো না। অর্থাৎ ওই ডক্টর ইউনূসকে কেন্দ্র করে রাজনীতিবিদদের মাইনাস করে তাকে ক্ষমতায় এনে বসানো হবে, সেই কারণে আওয়ামী লীগ তার উপরে খেপে গেল, এটা খুবই দুর্বল যুক্তি। আমি ডক্টর ইউনূসের সেই সময়ের কার্যক্রমকে আমি ডক্টর ইউনূসের সেই সময়ের কার্যক্রমকে সমর্থন করছি না, বিশেষ করে তার রাজনৈতিক দল গঠন এবং ওই প্রক্রিয়াটি। কিন্তু তাকে যেভাবে ষড়যন্ত্রের প্রধান বানানো হয় এবং বলা হয় যে তিনি শেখ হাসিনাকে, তিনি খালেদা জিয়াকে সরিয়ে দিয়ে 1 নম্বর অবস্থানে যাবেন, সেই ওই ষড়যন্ত্রের অংশ তিনি নয়। অবশ্যই তিনি ক্ষমতায় যেতে চেয়েছিলেন, অবশ্যই তিনি রাজনৈতিক দল গঠন করেই ক্ষমতায় যেতে চেয়েছিলেন। আমি একটু ছোট প্রশ্ন করতে পারি যে তিনি আসলে, আমরা যাদেরকে সুশীল বলি, আমরা যারা গণমাধ্যম যারা পরিচালনা করে, তাদের শক্তিকে তিনি একটু বাড়িয়ে কল্পনা করেছিলেন, এমন কি হতে পারে? তিনি ভেবেছিলেন যে মাহফুজ ভাই তার সঙ্গে আছেন, জনাব মাহফুজ আনাম তার সঙ্গে আছেন, মতিউর রহমান ভাই তার সঙ্গে আছেন, সুতরাং তিনি অনেক শক্তিশালী, এরকম কি ভেবেছিলেন? এরকম হতে পারে? মানে কে তার সঙ্গে আছেন, কে তার সঙ্গে না, কে তার সঙ্গে আছেন, কে তার সঙ্গে আছেন না, সেটা আমি জানি না, সেই জায়গাতে আমার কোনো মন্তব্য নেই। আমার মন্তব্য আছে যে তিনি পুরো বিষয়টা, আপনি তো অনেক সুনির্দিষ্ট করে বলছেন, আমি বলছি তিনি পুরো বিষয়টি বুঝতে ভুল করেছিলেন। তিনি পুরো দেশের মানুষের ভুল করেছিলেন। আপনি পরিষ্কার ব্যাখ্যা করেছেন। আমি শুধু এখনকার প্রশ্নটা করি, আপনি জানেন যে 40 যে বিশ্ব নেতা বলা হচ্ছে, যাদের ওয়ার্ল্ড লিডার, তারা যে ডক্টর ইউনূসের পক্ষে যে বিবৃতি দিয়েছেন সেটি ওয়াশিংটন পোস্ট পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশ হয়েছে, আমরা সেটি জানি। আমাদের প্রশ্ন যে এই বিজ্ঞাপনের জন্য আসলে ওয়াশিংটন পোস্টে পুরো পাতা জুড়ে, প্রায় পুরো পাতা, আসলে এখানে এক কলাম খালি ছিল, নিচে দিয়ে হচ্ছে একটা সোলাসের মতো একটা জায়গা খালি ছিল, সেটা বাদ দিলে যে এই বিজ্ঞাপন, আমি হিসাব করে দেখেছি যে এতে প্রায় 22 থেকে 24 লাখ টাকা খরচ হওয়ার কথা। এই বিজ্ঞাপনের জন্য বিলটা কে দিয়েছে? ওই 40 জন তো দেন নাই। মানে এটা কি ডক্টর ইউনূস সাহেব নিজেই দিলেন? মানে আমরা কি জানি কিনা? মানে এটা বিজ্ঞাপন আকারে প্রকাশের প্রথমত কথা যে ওই 40 জন দেন নাই, এটা আমি জানি কিভাবে? 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার, ডক্টর ইউনূস দিয়েছেন কিনা সেই প্রশ্ন কেন তুলছি? আমার কাছে যে তথ্য আছে, আমি যেটু জানি, আমি জানার চেষ্টা করেছি যে বিজ্ঞাপনটি কিভাবে ছাপা হয়েছে। আমি জানি, বা আমার কাছে যে তথ্য আছে, সেই তথ্য বলছে যে 40 জন একত্রিত হয়েছেন, যে 40 জন কথা বলেছেন, তারা ডক্টর ইউনূসের শুভানুধ্যায়ী। তারা মনে করেন যে ডক্টর ইউনূসের উপরে অন্যায় করা হচ্ছে, এই জায়গাটাতে আমাদের কিছু বলার আছে। এখন সেই বলার প্রক্রিয়াটা কি হবে, তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন যে এরকম তারা একটা অ্যাপিল করবেন, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখবেন এবং সেটা ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হবে। এবং আমার তথ্য অনুযায়ী এই 40 জন
ফাউন্ডেশন তারা নিজেরা অর্থ দিয়েছেন, তারা ফান্ড রেজ করেছেন, করে অর্থটা জোগাড় করে তারাই বিজ্ঞাপনটি দিয়েছেন। এর সঙ্গে ডক্টর ইউনূসের, আমি বলি এর সঙ্গে ডক্টর ইউনূসের কোন রকম কোন সম্পৃক্ততা আছে আমার জানা মতে নাই। এখন আপনার কাছে বাড়তি কোনো তথ্য থাকলে সেটা আমারও জানা। আচ্ছা ঠিক আছে মুর্তজা ভাই, আপনি হচ্ছেন বাংলাদেশের মানে সাংবাদিকতায় মানে যাদেরকে আমাদের প্রযোজক আরাফাত বলছিল যে মুর্তজা ভাইকে এখন আমাদের সিনিয়র সাংবাদিক এরকম বলা উচিত। আমি বলি যে সাংবাদিক সারাক্ষণই সিনিয়র, মানে সাংবাদিক আমি আসলে সিনিয়র জুনিয়র বুঝি না। সাংবাদিকতায় আপনার পেশা 3 দশকের মতো হয়ে গেছে। আপনার কাছে কি মনে হয় 40 জন যাদেরকে আমরা বিশ্ব নেতা বলছি, ওয়াশিংটন পোস্টে যাদের খোলা চিঠিটা বিবৃতিকার ছাপা হলো, সেইটা নিউজ হলো না কেন? মানে তারা এটার মধ্যে নিউজ ভ্যালু কেন দেখলো না? মানে আমরা এত বড় নিউজ ভ্যালু দেখলাম, মানে তাদের জাজমেন্টে কি আসলে? আমি জানি না তাদের কারোর সঙ্গে আমার প্রথমত কথা, তাদের কারোর সঙ্গে আমার যোগাযোগ নাই, কখনোই কোনো যোগাযোগ হয় নাই। এই ঘটনার পরেও, এই বিবৃতি বা এই খোলা চিঠির পরেও তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় নাই। এই খোলা চিঠিকে কেন্দ্র করে ডক্টর ইউনূস বা তার কোনো লোকের সঙ্গেও আমার কোনো কথা হয় নাই এই খোলা চিঠিকে কেন্দ্র করে। তো এটা বলা আমার জন্য বলা মুশকিল, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে এটা হতে পারে এরকম যে তারা যদি একটা বিবৃতি দিতেন 40 জন, তাহলে হয়তো ওয়াশিংটন পোস্ট বা অন্যরা হয়তো সেটা হয়তোবা, আমি জানি না, হয়তোবা ছোট করে প্রকাশ করতো অথবা অনেকে প্রকাশ করতো না। সেই কারণে তারা যা বলতে চান পুরো কথাটি যাতে প্রকাশিত হয়, যাতে বিশ্ববাসীর জানা থাকে, সেই কারণেই হয়তো তারা বিজ্ঞাপনের জায়গাটি গিয়েছেন। এবং পরবর্তীতে কিন্তু এটা এপি বা এএফপি এটাকে নিউজ করেছে এবং পরবর্তীতে কিন্তু অনেক জায়গাতে সংবাদটি প্রকাশিত হয়েছে। প্রথম অবস্থাতে তারা কেন জাননি সেই ব্যাখ্যা তারা দিতে পারবে। রাইট, কিন্তু আমার কাছে মনে হয় যে এই চিঠিটার সংবাদ মূল্য থাকলে তারা বিজ্ঞাপনটার থেকেও তারা আসলে নিউজ করতে পারেন বা করেন, সেরকমই আমরা এরকম দেখে থাকি। ছোট করে হলো বিজ্ঞাপনের মতো ছাপা হলো, এরকম নিউজ আসে। মানে কারণ নিউজ করার মাধ্যমে এটা একটা এডিটোরিয়াল এন্ডোর্সমেন্ট হয়, যেটা আমরা অনুপস্থিত দেখেছি আর কি। ওয়াশিংটন পোস্টের নাম বারবার বলা হলো, ওয়াশিংটন পোস্ট এডিটোরিয়াল এন্ডোর্স করে নাই। হ্যাঁ, আমার নিজের কাছেও প্রশ্ন আছে যে এতগুলো গুরুত্বপূর্ণ মানুষ যখন একটা জায়গাতে আসলেন এবং এমন একজন মানুষকে নিয়ে কথা বলছেন যে মানুষটির যে দেশের পত্রিকাতে এই বিজ্ঞাপনটি প্রকাশিত হচ্ছে সেই দেশেও তার একটা ভালো অবস্থান আছে, সম্মানজনক অবস্থান আছে সে, এবং ওয়াশিংটন পোস্টের কাছে ডক্টর ইউনূস খুবই পরিচিত একটা মুখ। ওয়াশিংটন পোস্ট ডক্টর ইউনূসের মানে একাধিকবার বড় বড় সাক্ষাৎকার প্রকাশ করেছে, তার উপরে সংবাদ প্রকাশ করেছে, সুতরাং তিনি জানা। তো তারা কি কারণে এটাকে বিজ্ঞাপন আকারে রাখলেন, কি কারণে তারা এটাকে সাধারণভাবে যে বিবৃতি দেয়া হয়, সাধারণভাবে যে প্রতিক্রিয়া দেয়া হয় সেরকম জায়গাতে গেলেন পরে কিন্তু প্রথম অবস্থাতে তারা বিজ্ঞাপন দিলেন, এটা আমার নিজের কাছেও প্রশ্ন। একটি মানে খুব পপুলার কনসেপ্ট যে পদ্মা সেতুতে অর্থায়ন ডক্টর ইউনূস বন্ধ করেছেন। এমনকি আমরা জানি যে সজীব ওয়াজেদ জয়ও সরাসরি ডক্টর ইউনূসের কথা অনেকবার বলেছেন, হিলারি ক্লিন্টন ডক্টর ইউনূসের হয়ে তাকে অনেক কথা বলেছেন, সেরকম কথা আছে, অনেক রকম অভিযোগ আছে। এইটার মধ্যে আসলে এরকম আমরা দেখি যে সরকার মনে করে যে ডক্টর ইউনূসের অনেক ক্ষমতা বা আন্তর্জাতিকভাবে তার পরিচিতি অনেক, কিন্তু সেই ডক্টর ইউনূসের ক্ষমতাকে কাজে লাগানোর জন্য বা তাকে অনবোর্ড করার জন্য কোনো চেষ্টাই সরকার করেন না। এইটার কারণ কি স্যার, কি মনে হয় আপনার? জেলাসি? মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি মনে করেন যে আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূস উনার চেয়ে বেশি পরিচিত, উনার থেকে বেশি লোকের সাথে তার সম্পর্ক, সেই জন্য এবং উনি নোবেল প্রাইজ পেয়েছেন, এই জেলাসি কাজ করে কিনা সরকার প্রধানের? আচ্ছা ঠিক আছে, এইটার এর আগে একটু কথা বলি। আমি তো পত্রিকায় কাজও করি নাই, সাংবাদিকতা আমার অভিজ্ঞতা নাই। প্রথমত হচ্ছে মুর্তজা ভাই যে বললেন ওয়াশিংটন পত্রিকা কেন এটা বিজ্ঞাপন আকারে ছাপলো জানেন, টাকা দিচ্ছে এই জন্য ছাপছে, ক্লিয়ার। কোনোদিন কোন পত্রিকা নিজে কোনো বিজ্ঞাপন ছাপে না, এটা বন্য মুর্তজা ভাই আপনি ভালো করে জানেন। না স্যার, আপনি বোধহয় মুর্তজা ভাইকে একটু ভুল বুঝছেন। মুর্তজা ভাই বলেছেন যে বিজ্ঞাপন আকারে ছাপার পরে কেন মানে নিউজ করে নাই, আমার সেইটা উনি জানেন না। আমার প্রশ্ন ছিল যে নিউজ করছে না, আমি এই সমকালে দেখলাম নিউজও হয়েছে, আবার এটা বিজ্ঞাপন আকারেও এটা বলছে নিউজও হয়েছে। না, নিউজ আমি দেখি নাই, ওয়াশিংটন পোস্টের নিউজ দেখি নাই। এজেন্সিতে নিউজ হওয়ার পরে করছে আর কি, এজেন্সির বরাত দিয়ে। না, এটা নিউজ হয়েছে, কিন্তু বিজ্ঞাপন কেন দিল, এটা টাকা দিছে যে আমি একটু সংশোধনী দেই। ওয়াশিংটন পোস্টে প্রথমে এটা বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে, পরবর্তীতে এপি বা এএফপি এটাকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে। সেই সংবাদ ওয়াশিংটন পোস্ট প্রকাশ করেছে, পৃথিবীর আরো বহু পত্রিকা প্রকাশ করেছে। স্বাভাবিক যারা করছে না, আমি বলছি আর
বিজ্ঞাপন তো টাকা দিয়েই ছাপতে হবে, টাকা ছাড়া তার সেটা বিজ্ঞাপন ব্যাপারে ছাপা তার হয় সন্দেহ না নাই। নাকি? না প্রফেসর মিজানুর রহমানের পয়েন্টটা আমি বুঝতে পারতেছি না, একটু পয়েন্টটা শুনি। জি জি স্যার বলেন। না, পয়েন্টটা ক্লিয়ার, না বোঝার কোনো কারণ নাই। এটা জি। আমার তো মুর্তজা যেরকম অনেক কিছু জানেন না, অনুমান করে বললেন মনে হয়েছে ওনার, আমার যা যা মনে হয়েছে আমি বলি তাইলে। এটা ঢাকা থেকে নিউজ সেন্টার থেকে এই বিবৃতি তৈরি করা হয়েছে এবং সেটা ওয়াশিংটন পোস্ট পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রচার করা হয়েছে। কারণ দেখেন, চিঠিতে এমন জিনিস আছে, মোহাম্মদ ইউনূস গ্রামীণ টেলিকম বা গ্রামীণ ফোন থেকে আর্থিকভাবে লাভবান হননি, বরং তিনি এরপরে যেটা আছে যে এটা হলো যেটা একটা অলরেডি একটা বিচারাধীন মামলা, এই মামলার ব্যাপারে, অর্থাৎ গ্রামীণ টেলিকম থেকে উনি টাকা নিছেন কি নেননি, উনি নিজে তো টাকা হয়তো নেননি, কিন্তু সেখানে ফাইন্যান্সিয়াল রুলস ভায়োলেশন করে টাকা গেছে কিনা এটা কিন্তু একটা বিচারাধীন মামলা। সেই বিষয়টাও যখন এখানে আসে, তার মানে হচ্ছে এটা বান কি মুনের মতো লোক অথবা কেন বলা হয় বিভিন্ন নোবেল লরিয়েটদের এই খুঁটিনাটি বিষয়গুলো এই মামলা বিচারাধীন একটা বিষয় নিয়ে কথা বলার কথা না। স্যার আমি একটু বলি, ডক্টর ইউনূস এই পৃথিবীর এমন একজন বিখ্যাত ব্যক্তি যে তার সম্পর্কে বিভিন্ন কিছু আপনি যদি এখন নেটে সার্চ দেন আপনি এই সবগুলি তথ্য খুঁটিনাটি আকারেই পাবেন। আর তাছাড়া বিবৃতিতে কারখানে তৈরি সই করা মাত্র এই বিবৃতিটা ওন করে হচ্ছেন 40 জন লোক। কোথায় তৈরি করেছেন স্যার এটা? আপনি যে খুঁটিনাটির কথা বলেন, এই খুঁটিনাটির চেয়ে অনেক বেশি খুঁটিনাটি স্যার নেটে একটি ক্লিকে অ্যাভেলেবেল স্যার, আপনি যদি একটু কষ্ট করে দেখেন। এই অ্যাভেলেবল থেকে আবার বাছাই করে ওই যেটা বিচারাধীন মামলার একটা বিষয় ওইটাকে নিয়ে আসা, এটা এত সোজা না জিনিসটা। আপনি যত ইয়েভাবে মনে করতেছেন আমি মনে করি না। স্যার আমি একটু স্যার আপনি কি আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমি একটু আরাফাতকে বলি যে এইখানে আমার হাতে একটা কাগজ আছে, সেই কাগজের মধ্যে এটা আছে হচ্ছে সামারি অফ ইস্যুস সারাউন্ডিং প্রফেসর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক এন্ড দি বাংলাদেশ গভর্নমেন্ট। এইখানের মধ্যে যে কয়টা ইস্যু আছে স্যার, এর মধ্যে থেকে হচ্ছে ধরেন মানে যেই চিঠিতে যেগুলি উল্লেখ করা হয়েছে বেশিরভাগ ইস্যু, চিঠিতে যে বিষয়গুলি উল্লেখ করা আছে না এটা আসলে দেখা যাচ্ছে না আরাফাত, তবু আর কি আমি দর্শকদের কাছে বলছি যে এইটার মধ্যে আসলে যে বিষয়গুলি আসছে স্যার সেই বিষয়গুলি এখানে একদম হাইপার লিঙ্ক করে প্রত্যেকটা জিনিস এখানে দেয়া আছে। স্যার আপনি একটু দেখলেও দেখবেন, আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আর এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। আর ওনার ব্যাপারটা আর মূল ব্যাপারটা হচ্ছে এরপরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক নিয়ে আসলে মূল সমস্যাটা তৈরি হয়েছে পরবর্তী পথে। সরকারি নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী, রাষ্ট্রের যে আইন আছে সেই আইন অনুযায়ী যে বয়স পর্যন্ত একটা লোক চেয়ারম্যান থাকতে পারবেন, সেটা যখন শেষ হয়ে গেল, কিন্তু মানে ইয়ে থাকতে পারবেন ম্যানেজিং ডাইরেক্টর। তো উনি ম্যানেজিং ডাইরেক্টর থাকবেন, কিন্তু ওনাকে যখন প্রস্তাব দেওয়া হলো যে আপনি চেয়ারম্যান হয়ে যান আর ম্যানেজিং ডাইরেক্টর, কিন্তু ওনাকে ম্যানেজিং ডাইরেক্টর থাকতেই হবে। এবং এমন একটা ইমপ্রেশন সারা দুনিয়ার কাছে উপস্থাপন করা হলো এই যে গ্রামীণ ব্যাংক এটা বোধহয় ডক্টর ইউনূস সাহেব সারা বোধহয় আর চলবে না এবং ওনাকে থাকতেই হবে, এবং থাকতে হবে ম্যানেজিং ডাইরেক্টর পদে, নট চেয়ারম্যান পদে। যদিও চেয়ারম্যান বা ম্যানেজিং ডাইরেক্টর পদের জন্য নির্দিষ্ট বয়স আছে এবং এটা অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু পরে দেখা গেল যে না, ডক্টর ইউনূস ছাড়াও এই গ্রামীণ ব্যাংক কিন্তু চলে। কারণ গ্রামীণ ব্যাংকে যখন ডক্টর ইউনূস সাহেব ছিলেন 28 বছরে টোটাল ঋণ বিতরণ ছিল 70,300 কোটি টাকা, আর এটা 2020 সালে এসে দাঁড়াইছে এখন, অর্থাৎ ইউনূস সাহেবের যাওয়ার পরে 2,23,000 কোটি টাকা। এবং তাদের যে রিকভারি রেট এটাও যথাযথ আছে 96 কিনা বলা হয় 98% উপরে। তো এইগুলোর মধ্যে কোনো হেরফের হয়নি। তাদের গ্রামীণ ব্যাংকের ডিপোজিটের সংখ্যা, ঋণের পরিমাণ, আদায়ের পরিমাণ, শাখা, আধুনিকায়ন, অনলাইন সবকিছুতে কিন্তু প্রসার করছে। কোনো কিছুতে গ্রামীণ ডক্টর ইউনূস চলে যাওয়ার পরে গ্রামীণ ব্যাংক মনে ভালোই করে যাচ্ছে, গ্রামীণ ব্যাংক শুধু ভালোই করে যাচ্ছে, একটু খারাপ করে নেই, আগের চেয়ে একটু খারাপ করে নেই। আপনি দেখেন ওই তো রিপোর্টই আপনার কাছে আছে, আমি রিপোর্ট দেখছি স্যার। রিপোর্ট দেখার আগে একটা জিনিস বলি যে মে 12, 2011 প্রফেসর ইউনূস রিজাইন করলেন ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে আদালতের নির্দেশনা মেনে। তখন ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস 11-1 মানে 12 জন বোর্ড ডিরেক্টরস এর মধ্যে 11 জন পক্ষে ভোট দিলেন, একজন বিপক্ষে ভোট দিয়েছিলেন। তারা একটা সার্চ কমিটি করলেন নতুন ম্যানেজিং ডিরেক্টরের জন্য, যেখানে ডক্টর ইউনূসকে প্রধান করা হলো। সেই সার্চ কমিটির গভর্নমেন্ট সেখানে ইন্টারভেন করলো, সেই কমিটি ভেঙে দিল। মানে 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 এইটা আপনার কাছে মনে হয় না যে স্যার এটা মানে পায়ের মানে ধাক্কা দিয়ে মানুষকে ফেলে দেওয়ার মতো? মানে মূল ব্যাপারটা এটা না। মূল ব্যাপারটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রুলস বা রেগুলেশন অনুযায়ী
একটা নির্দিষ্ট বয়সের পরে কোনো ব্যাংকে এমডি থাকতে পারে না। না না, উনি এমডির কথা হচ্ছেই না স্যার, স্যার এমডির কথা হচ্ছেই না। এটা হচ্ছে একটা সার্চ কমিটি, নতুন ম্যানেজিং ডিরেক্টর খুঁজে পাওয়ার জন্য, যেটা আসলে কমিটিটা লিড করতেছিলেন হচ্ছে ডক্টর ইউনূস। 11-1 ডিরেক্টরদের ভোটে, এটা নিশ্চয়ই গোলাম মুর্তজা ভাইও বলতে পারবেন, আমি শিওর, 11-1 ডিরেক্টরদের ভোটে যেটা ডক্টর ইউনূসকে এটা প্রদান করা হয়েছিল, সেখান থেকেও গভর্নমেন্ট তাকে আউটস্টেট করে। মনে হয় না যে এটা আসলে না সেটা নিশ্চয়ই কোনো একটা আইনের সাহায্যেই করা হয়েছে, সেই আইনও আছে, সেইটা তাহলে কোর্টে চ্যালেঞ্জ হলো না কেন? কোর্টে তো বহুবার যাওয়া হয়েছে এগুলো নিয়ে, মানে একদম হাইকোর্ট পর্যন্ত যাওয়া হয়েছে, কিন্তু এটা তো আইন অনুযায়ী করা হয়েছে, মানে এটাও বেআইনি কিছু করা হয়নি। কারণ ওখানে টোটাল মানে কম্পোজিশনটা কি? কম্পোজিশনটা হচ্ছে যারা নারী উদ্যোক্তা বিশেষ করে তাদেরই প্রতিনিধি সেখানে বেশি থাকে, অর্থাৎ গ্রামীণ ফোনের বেনিফিশিয়ারি যারা ইনুসের মনে করছিল যে ইনুস ছাড়া আর গ্রামীণ ফোন চলবে না, ইনুসই গ্রামীণ ফোন, তারা তো স্বাভাবিকভাবে সেই নারী উদ্যোক্তারাই ওরকম মনে করেই স্বাভাবিক ছিল, কিন্তু বাস্তবে সেটা হয়নি। আপনি তো ম্যানেজমেন্ট মার্কেটিং এর নমস্য লোক, কিন্তু স্যার আপনি একটু দেখলেই দেখবেন যে ওই নতুন কমিটির মধ্যে 3 জন গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড রিপ্রেজেন্টেটিভ নেওয়া হয়েছে এবং মাত্র 2 জন বড় ডিরেক্টর রাখা হয়েছে। যাই হোক, এই কথা নিয়ে স্যার আসলে এটা কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটনের মতো, মানুষ যেমন উল্টা দিকে যায়, এটা নিয়ে আসলে অনেক কথা